দীর্ঘদিন পর ঢাকায় আমার ঘরে ফিরে এসেছি এবং নানা ব্যস্ততার মধ্যে বই নিয়ে ঠিক সেভাবে বসা হয়ে ওঠেনি। আজকে কথা বলার একটু উপলক্ষ হলো। উপলক্ষটা এমন, কিছুটা নিজের প্রসঙ্গ, কিছুটা বাংলাদেশের পুস্তক প্রকাশনার যে ধরন তার পরিচায়ক, সব মিলিয়ে কথা বলবো। আমি বহুদিন আগে ১৯৯৪-৯৫ সালের দিকে ভাবলাম যে অনুবাদ করে দেখি করা যায় কিনা। এর আগে আমি একটা বই পড়েছিলাম সৈয়দ মুজতবা আলীর টুনি মেম। এই বইটি রাশিয়ান একজন ঔপন্যাসিকের উপন্যাসের অনুবাদ। তো এই অনুবাদটি তিনি করেছিলেন দীর্ঘদিন কোনো বই লিখতে না পারার থেকে মুক্তি লাভ করার জন্য। তো এই বইটি তিনি অনুবাদ শেষ করে যখন ভূমিকা লিখছেন তখন তিনি বলেছিলেন, অনুবাদ হচ্ছে সৃজনশীলতার ব্যায়াম। তো আমার এই কথাটা খুব মনে ধরেছিল, সৃজনশীলতার ব্যায়াম। কারণ অন্য একজন লেখকের সৃজনশীলতাকে অনুবাদ করতে গিয়ে নিজের সঙ্গে এক ধরনের, নিজের ভাবনার সঙ্গে মূল লেখকের ভাবনার এক ধরনের সমালোচনা হয় এবং সেই সমালোচনার মধ্য থেকে একটি পাঠ অনুবাদক গ্রহণ করেন। তো আমার কথাটি মনে ধরেছিল, এই একটা গুরুত্ব আছে এদিক থেকে। আরেকটা গুরুত্ব হচ্ছে যে আমি অনুবাদ করে দেখতে চাই, অনুশীলন করে দেখতে চাই যে অনুবাদের মধ্যে দিয়ে ইংরেজি ভাষার সৌন্দর্যটাকে কতটা উপভোগ করা যায়। সুতরাং আমার কাজকে খুব বড় মাপের কোনো একটা মহৎ উদ্দেশ্য সাধন, একে খুব একটা গুরুত্ব না দিয়ে এইভাবে দেখা যেতে পারে। তো আমি যখন অনুবাদ শুরু করি, বেশ কয়েকটা পরিচ্ছেদ, বেশ কয়েক পৃষ্ঠা করার পর একদিন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে আমি এটা পড়লাম। পরের উপলক্ষ হচ্ছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে তখন মাঝে মাঝে আড্ডার মধ্যেই কোনো কোনো কবি তার কবিতা পড়তেন, কেউ কেউ গল্প পড়তেন। তখন আমি বললাম যে আমি একটা অনুবাদ করার চেষ্টা করছি, বেশ কয়েক পৃষ্ঠা আমি একটু পড়তে চাই। তো সাইদ স্যার সেখানে ছিলেন। সাইদ স্যার মানে আব্দুল আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্ণধার। তো আমি পড়লাম আমার অনুদিত অংশটুকু। তো তিনি আমাকে বললেন যে এটা শেষ করো, এটা আমরা বের করব। তো আমি বেশ উৎসাহিত বোধ করলাম যে যে প্রাথমিকভাবে তার অনুমোদন পাওয়া মানে যে আমি যে অনুবাদ করে চলেছি তার একটা ন্যূনতম মান হয়তো আছে। তো যখন বেশ কিছুটা এগিয়েছে, তখন একদিন কথায় কথায় বাংলা বাজারে স্টুডেন্ট ওয়েজে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম লিয়াকত ভাইয়ের সঙ্গে। এবং আপনারা হয়তো অনেকে জানেন, বা কারো হয়তো যারা আমার বয়সী বা আমার থেকে যারা প্রবীণ তারা হয়তো জানেন যে বাংলা বাজারে স্টুডেন্ট ওয়েজ এবং নওরোজ কিতাবিস্তান পাশাপাশি ছিল। তো নওরোজ কিতাবিস্তানের কাদির খান সাহেব তখন এলেন। তিনি লিয়াকত উল্লাহর চেয়ে বয়সে প্রবীণ। বিশেষ করে এটা এটা বলতে হয় যে তার বাবার সঙ্গে তিনি উম, প্রকাশনা শুরু করেছিলেন এরকম সময়ে, মানে সুতরাং প্রবীণতার দিক থেকে তার অধিকার বেশি। আমি তখন বললাম যে আমি তো অনুবাদ করছি, লিয়াকত ভাই আমার বইটি প্রকাশ করবেন। এর আগেও একদিন কথায় কথায় লিয়াকত ভাইকে আমি বলছিলাম যে আমি বলবেন করছি। তখন লিয়াকত ভাই বলেছিলেন যে ঠিক আছে, এটা আমরা প্রকাশ করব। তো আমি তখন মনে মনে ঠিক করেছি যে একটি কথা আছে যে আব্দুল্লাহ হুসাইন যদি করেন তাহলে তার কোনো কথাই নেই, আর না হলে দ্বিতীয় বিকল্প হিসাবে স্টুডেন্ট ওয়েজের কথা আমি ভেবে রেখেছিলাম। তো কথা যখন হচ্ছে তখন তিনি বললেন যে এটা আপনি আমাকে দিবেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দিবেন না, স্টুডেন্ট ওয়েজকে দিবেন না, আপনি আমাকে দিবেন। আমি বললাম যে না, এটা তো হইতে পারে না, এটা তো কথা হয়ে আছে লিয়াকত ভাইয়ের সঙ্গে। যদি লিয়াকত ভাই না করতে চান তাহলে আমি আপনাকে দিতে পারি। আর বিশ্ব সাহিত্য কেন্দ্র করবে কি করবে না এর তো কোনো ঠিক ঠিকানা নেই, কারণ বিশ্ব সাহিত্য কেন্দ্রের তখন আর্থিক অবস্থা এরকম ছিল না যে ভাবলেই স্যার এটি করতে পারবেন। তো উনি আমাকে বলেন যে ঠিক আছে, আপনি যদি না দেন তাহলে আমি দেখেন কি করি।
তখন তিনি বলেন যে আমি অধ্যাপক কবির চৌধুরীকে বলবো। তো উনি ঠিকই কবির চৌধুরীকে ফোন করলেন যে বইটা আপনি অনুবাদ করে দেন। তো আমি বুঝতে পারলাম যে স্যার নিজে অনুবাদ করতে রাজিও হয়েছেন। তো একদিন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক কবির চৌধুরীর সঙ্গে আমার দেখা। আমার ঠিক সঠিক মনে নেই, বিশ্ব সাহিত্য কেন্দ্র হতে পারে, অথবা তাকে আমি টেলিফোন করে কোনো কথা প্রসঙ্গে এই কথাটিও তুলেছিলাম যে স্যার, এটা আপনি যদি অনুবাদ করেন তাহলে আপনি তো দ্রুত করে ফেলতে পারবেন, আমি তো দ্রুত করতে পারবো না। তো এটা তো আপনি অনেক বই তো করেছেন, এটা আপনি আর করেন না, কারণ এটা আমি করতে চাচ্ছি। তো স্যার আমাকে বললেন যে ঠিক আছে। কিন্তু পরে হয়তো উনি ভুলে গেছেন, অথবা আব্দুল কাদির খান তাকে এমন ভাবে প্ররোচিত করেছিলেন যে স্যার এটি অনুবাদ করে ফেললেন, এবং আমার অনুবাদ শেষ হওয়ার আগেই ওইটি বই আকারে বেরিয়ে গেল। আমাকে নিরুৎসাহিত করার জন্য, আপনি তো দিলেন নাই যে দেখেন আমি অধ্যাপক কবির চৌধুরীকে দিয়ে অনুবাদ করি, বই বের করে ফেলেছি। তো আমার একটু মন খারাপ হলো। আবার বইটি দেখে আমার মন খারাপ চলেও গেল, কারণ বইটির প্রকাশনা মান খুবই দিনহীন। আব্দুল কাদের খানের যা বৈশিষ্ট্য, তারা তারা যেভাবে প্রকাশ করতে পারেন সেরকমই হলো। তো যাই হোক, আমি ধীরে ধীরে অনুবাদটি শেষ করলাম, করে সাইদ স্যারকে দেখতে দিলাম। স্যার দেখে কোনো কিছু বললেন টললেন না। তাতে আমি দুই অর্থই করে নিলাম। একটি হচ্ছে যে তিনি হয়তো অনুবাদ পছন্দ করেননি, অথবা হয়তো ভেবেছেন আমার অনুবাদ মানে কতটা ভালো হবে। আরেকটা হতে পারে যে তখন যেহেতু বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্থিক অবস্থা তো ভালো ছিল না, তিনি হয়তো ভেবেছেন যে আপাতত এই বিষয়ে ভেবে লাভ নেই। আমি যথারীতি পাণ্ডুলিপি দিয়ে দিলাম উম, লিয়াকতুল্লাহকে। আসলে পাণ্ডুলিপি দেওয়া মানে কি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে বইটি কম্পোজ হয়েছিল, কম্পোজড ম্যাটার নিয়ে তার কাছে গেলাম। তিনি দ্রুততার সঙ্গে বইটি প্রকাশ করলেন। এই হচ্ছে বইটির প্রথম সংস্করণের প্রচ্ছদ। প্রচ্ছদের ব্যাপারে আমি একটু বলি। এই প্রচ্ছদটি করার আগে আমি মূল বই যেটি, সেটি ইন্টারনেট থেকে, তখন তো ইন্টারনেট ছিল না, আমি বইটির মূল কপি কোথাও দেখেছিলাম, এবং সেটি ফটোকপি করে ধ্রুবর কাছে নিয়ে গেছিলাম। কিছু একটা এরকম হবে, আমার সঠিক মনে নেই। এবং মূল প্রচ্ছদটি দেখে ধ্রুব তার নিজের মতন করে প্রচ্ছদটি করেছিল, যার ফলে বইয়ের প্রচ্ছদ এই বইয়ের আগের যে অনুবাদগুলো তার সঙ্গে অনেক ব্যবধান আছে। তো ধ্রুব প্রচ্ছদ করে দিল এবং বইটি যথারীতি বেরিয়ে গেল, এবং প্রথম সংস্করণও বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেল বলতে হবে, কারণ আমার অনুবাদের আগে আরো দুটি অনুবাদ, কবি চৌধুরীর অনুবাদ ছাড়াও বাংলাদেশে আরো দুটি অনুবাদ প্রচলিত ছিল। একটি বিখ্যাত ফতেহ লোহানীর অনুবাদ, যেটি এখন আমরা জানি ফতেহ লোহানীর অনুবাদ নয়, এটি ফজলে লোহানী অনুবাদ করে দিয়েছিলেন, ফতেহ লোহানীর নামে বেরিয়েছিল। আর আরেকটি অনুবাদ করেছিলেন রওশন জামিল, সেবা প্রকাশনী থেকে বেরিয়েছিল, পরবর্তীকালে প্রজাপতি প্রকাশনী থেকে বেরিয়েছিল। এবং আমি অনুবাদ করা শেষ করার পর বা মাঝে মাঝে আমি এই আগের যারা অনুবাদ করেছেন সেগুলোর সঙ্গে আমি মিলিয়ে দেখেছি। আমার কাছে রওশন জামিলের অনুবাদটি খুবই ভালো অনুবাদ মনে হয়েছিল, এবং দু একবার আমার এও মনে হয়েছে যে রওশন জামিলের অনুবাদের পর, আর তার আগে যেহেতু ফজলে লোহানীর অনুবাদটি আছে, এরপরে অনুবাদ করার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা। কিন্তু আমি এটা করেছিলাম আমার যে আহ, অনুবাদ অনুশীলন, তার কার্যক্রম হিসেবে। এটি আগে যারাই করে থাকুক না কেন, আমি এটি করব, এই ভেবে আমি এটা করলাম। আনন্দের কথা, বইটির ষষ্ঠ সংস্করণ এসেছে। লক্ষ্য করে দেখবেন বইয়ের প্রচ্ছদেও একটু বদল এসছে। দ্বিতীয় সংস্করণ যখন প্রকাশ করি, তখন এর মধ্যে প্রায় এক ফর্মা আয়তনের একটি দীর্ঘ ভূমিকা আমি সংযোজন করি হেমিংওয়ের লেখালেখি সম্পর্কে, বিশেষ করে তার উপন্যাস সম্পর্কে আলোচনা করে, অনেক বইয়ের সহযোগিতা নিয়ে, আমার নিজের যা অনুভব ছিল সেটুকু মিলিয়ে একটি দীর্ঘ ভূমিকা লিখি। এবং দ্বিতীয় সংস্করণের সময় ধ্রুবর কাছে আবার যাই, বলি যে তুমি পুরনো যে প্রচ্ছদ, সেটিকে তুমি কিছু একটা নতুন কারিগরি করে দাও। এবং তখন আমি তাকে স্মরণ করিয়ে দিই যে ওই প্রচ্ছদে, মূল বইয়ের যে প্রচ্ছদ, তাতে বইয়ের নাম এবং লেখকের নাম নিচে ছিল, এটা করা যায় কিনা, তাহলে আকাশটা হয়তো দেখতে সুবিধা হবে। ধ্রুব আমার সেই বিবেচনাকে বিবেচনা করেন এবং নতুন ভাবে এই প্রচ্ছদটি করে দিয়েছিলেন। আপনারা দেখতে পারেন মূল বইয়ের প্রচ্ছদও আমি
ভেতরে ব্যবহার করেছি। আপনারা দেখুন যে লেখকের নাম এবং বইয়ের নাম নিচের দিকে দেওয়া আছে এবং মূল প্রচ্ছদের দৃশ্যের সঙ্গে মিল থাকলেও ধ্রুব নতুন করে তার তার প্রচ্ছদটি করে দিয়েছিলেন। তো এই ষষ্ঠ মুদ্রণের কালে আমি আপনাদের এই বইটির সম্পর্কে, এই বইটির পেছনের যে কাহিনী সেটি মনে করিয়ে দিলাম এবং বইটির প্রসঙ্গে অনেকের কথাই আমার স্মরণ হচ্ছে। ষষ্ঠ মুদ্রণ প্রকাশিত হওয়া মানে বইটি আপাতত কিছু কালের জন্য পাঠকের কাছে থাকবে, এই প্রত্যাশা আমরা করতে পারি।